প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় আত্মহত্যা প্রতিরোধে আইন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন নির্বাহী পরিচালক বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে মূলত আত্মহত্যা রোধে আইনে যে বিভিন্ন ধারা রয়েছে এই ধারাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের দণ্ডবিধিতে অবশ্যই আত্মহত্যা প্ররোচনা করা একটি অপরাধ। প্রথমেই সেটির বিষয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আত্মহত্যা বিষয়টা কি আসলে মূলত? আত্মহত্যাটা হচ্ছে যে নিজের স্বীয় আত্মাকে স্বেচ্ছায় অথবা কারো প্ররোচনায় হত্যা করা হচ্ছে আত্মহত্যা। এখানে আত্মহত্যার বিষয়টা কেউ স্বেচ্ছায় করতে পারে এবং কেউ কারো প্ররোচনায় আত্মহত্যা করতে পারে। তো সেখানে আমাদের দণ্ডবিধিতে 3টা ধারা এখানে সন্নিবেশিত করা আছে আমাদের দণ্ডবিধিতে। সেটা হচ্ছে যে 305, 306, 309 এই 3টি ধারা আমাদের বাংলাদেশ দণ্ডবিধিতে আছে। আবার আপনি আমাদের নারী শিশু নির্যাতন দমন আইন 2000 এবং সংশোধিত 2002-এর 9-এর ক ধারা 9A-তে এই বিষয়ে বলা আছে। তো সেই আত্মহত্যা ধর্ষণের ফলে কোনো নারী আত্মহত্যা করে থাকে? ধর্ষণ না, এটা কোনো নারীকে যদি পরিচিত করা হয়, আত্মহত্যা করার জন্য কোনো নারীকে পরিচিত করা হয় অথবা বাধ্য করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9-এর কথা বলা হয়েছে। আপনি দেখবেন যে একদম সম্প্রতিকালে বাংলাদেশে অত্যন্ত আলোচিত একটি আত্মহত্যা হয়েছে, যেগুলি একদম সুইসাইডাল নোট লিখে আত্মহত্যা করা হয়েছে। আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির অবন্তিকা, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে আত্মহত্যার জন্য অত্যন্ত বিক্ষুব্ধ, আমরা নিজেরাও খুব বিক্ষুব্ধ যে অবন্তিকা আত্মহত্যা করেছে। সে কিন্তু স্বেচ্ছায় আত্মহত্যা করেনি, তাকে আত্মহত্যা করতে প্রলুব্ধ করা হয়েছে। এবং সে কেন আত্মহত্যা করেছে? সুইসাইডাল নোট লিখে তারপরে সে আত্মহত্যা করেছে। আমার কথা হচ্ছে যে এটাও এই যে আত্মহত্যা করেছে উনি প্রলুব্ধ করার কারণে, সেটাও আমি বলবো যে সেটাও আসলে কোনো সঙ্গত কাজ না এবং কোনো যৌক্তিক কোনো কাজ না, ভালো কোনো কাজ না। সমস্যা থাকবে, পাশাপাশি সমাধানও থাকবে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটিতে আসছি। তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে যদি কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তিকে, অন্য কোনো ব্যক্তিকে আত্মহত্যা করার জন্য প্ররোচনা করে থাকেন, সেক্ষেত্রে আইনের শাস্তি কি রয়েছে? এটা আমাদের বাংলাদেশ দণ্ডবিধিতে প্ররোচনার শাস্তি হচ্ছে আপনার 10 বছর। যদি কেউ কাউকে পরিচিত করে আত্মহত্যার জন্য যে কোনোভাবেই উদ্বুদ্ধ করতে পারে, তো সেই ক্ষেত্রে 10 বছরের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড আছে এবং আমরা অর্থদণ্ড এখানে দেওয়া আছে। প্রায়শই আমরা দেখে থাকি সমাজে যে স্বামী কর্তৃক স্ত্রীকে প্ররোচনা করা হয়েছে আত্মহত্যা করার জন্য, এই ধরনের অনেক মামলা হয়ে থাকে। আর যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় আত্মহত্যা করতে চান কিন্তু আত্মহত্যা করতে ব্যর্থ হলেন, সেক্ষেত্রে সেই ব্যক্তির কি আইনে কোনো শাস্তি হতে পারে? আসলে এখানে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের দণ্ডবিধিতে যে 309 যে ধারাটা, সেটা হচ্ছে যে স্বেচ্ছায়, কারো প্ররোচনায় নাই। আমি আমার মানসিক বিকারগ্রস্ত হয়ে বা আবেগতাড়িত হয়ে আমি আত্মহত্যা করলাম, স্বেচ্ছায়, একদম স্বেচ্ছায় নিজের জীবন বিসর্জন দিলাম। সেটা তো মরে গেলে কিন্তু আসলে এই অপরাধ যখন সংগঠিত হয়, এটা এমন একটা অপরাধ যে সংগঠিত হলে কোনো শাস্তি নেই। কিন্তু যদি সংগঠিত না হয়, যদি আমি চেষ্টা করে ব্যর্থ হই, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। তো এখানে আবার একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে যে এটা প্রমাণের বিষয়। আমি চেষ্টা করেছিলাম, আমার মোটিভ ছিল, ইন্টেনশন ছিল, এবং আত্মহত্যার জন্যই আমি প্রচেষ্টা করেছিলাম এবং আত্মহত্যা প্রচেষ্টা ব্যর্থ হয়েছি। এই যে উপাদানগুলি, এই ম্যাটেরিয়ালসগুলি আপনাকে প্রুফ করতে হবে, তারপরে আমার বিরুদ্ধে চার্জ হবে। আদারওয়াইজ এই স্বেচ্ছায় আত্মহত্যার যে বিষয়টা, চেষ্টার বিষয়টা, এটা প্রমাণ করতে গেলে 4টা বিষয় লাগবে। তো 4টা বিষয় সমন্বিত না হলে এই চেষ্টার যে করলেন যে ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি, তার বিরুদ্ধে কোনো শাস্তি হবে না। এই যে পারিবারিক নির্যাতনের ফলে একজন নারী আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, এক্ষেত্রে আইনে যে শাস্তির বিধান আপনি বললেন 10 বছর সাজা, এটি কি
যথার্থ বলার সুযোগ রয়েছে কিনা? আমি বলবো যে একজন নারী তার স্বামীর বাড়িতে বাচ্চা ডেকে বা শিশু বাচ্চা বা বড় বাচ্চা ডেকে সে আত্মহত্যা করলো, তো সেই আত্মহত্যার নেপথ্যের যে কারণ, বিহাইন্ড অফ সিন, সেই বিষয়টা কি? সেই বিষয় আত্মহত্যা, এর মধ্যে আমি আপনাকে একটু আগে বলি, আত্মহত্যা দুইটা কারণে হয়। আত্মহত্যা দুইটা কারণে, প্রথম যে কারণটা হয়, একটা মানুষ আগে থেকেই সে প্ল্যান করে আত্মহত্যা করে, একদম আয়োজন করে, এবং সে সুইসাইডাল নোট লিখে যে আমি মারা যাবো, সে প্ল্যানিং একটা আত্মহত্যা আছে, এটাকে আমরা ডিসিসিভ সুইসাইড বলি। আরেকটা আত্মহত্যা আছে যে ইমোশনাল হয়ে, একদম তাৎক্ষণিকভাবে, একদম ইনস্ট্যান্ট আবেগের তাড়িত হয়ে, আমি ইম্পালসিভ সুইসাইড যেটাকে বলে, যে আমি তাৎক্ষণিকভাবে আবেগ তাড়িত হয়ে আমি একটা ইমোশনালি একটা আত্মহত্যা করে বসলাম। এই দুই ধরনের আত্মহত্যা আছে। কিন্তু স্বামীর বাড়িতে যে মেয়েটা সংসার করছে, আমি বলবো সে দীর্ঘদিন যাবৎ সংসার করে আসছে, তার কিন্তু প্ল্যানিং নাই, যেহেতু স্বামী বাচ্চা সংসার রেখে সেখানেও আত্মহত্যা করবে, কিন্তু তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আপনি বলছেন যে আইনটা যুক্তিযুক্ত কিনা, মানে শাস্তির যে বিধান, শাস্তির যে বিষয়টা, আসলে হয় কি যে এটা যদি আপনি আসলে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, আপনার প্রসিকিউশন বা যিনি কমপ্লেইন্ট আছে ওনাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করবে? যেখানে আসলে যে আত্মহত্যাটা যে হলো, এই আত্মহত্যাটা কি আসলে কোনো যৌতুকের কারণে হলো, এখানে কোনো যৌতুকের ব্যাপার ছিল কিনা, আগে থেকে এরকম কোনো আপনার জিডি আছে কিনা যে হাজবেন্ড কর্তৃক তাকে যৌতুক চাওয়া হচ্ছে বা তাকে শারীরিক নির্যাতন করা হচ্ছে, এরকম কোনো অভিযোগ আছে কিনা। এটা মামলা হওয়ার পরে তদন্তে কিন্তু এই বিষয়গুলি বেরিয়ে আসার কথা। যদি এরকম কোনো এলিমেন্টস পাওয়া যায়, কোনো ম্যাটেরিয়ালস থাকে, তাহলে আপনার এই প্ররোচনা না, এটা সরাসরি কনভার্ট করে এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স যেটা হচ্ছে, এটি কি আগে থেকেই প্রতিরোধ করা সম্ভব না? কারণ একটা নারী তার স্বামীর সাথে 10 বছর 20 বছর সংসার করার পরে উনি যখন এই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, উনি অবশ্যই চিন্তা করছেন যে না, আমি বাংলাদেশের অন্য কোথাও এর সলিউশন পাচ্ছেন না বলে, উনি আইনের দ্বারস্থ হতে পারছেন না বলে উনি শেষ পর্যন্ত এই সিচুয়েশনে আত্মহত্যা পথ বেছে নিচ্ছেন। হ্যাঁ, আমি এই কথাটা বলবো, আসলে আত্মহত্যা কোনো সমাধান নয়। আপনি যে সিচুয়েশনেই পরে আত্মহত্যা করেন না কেন, এটা একটা মহাপাপ। আপনাকে প্রথমে এটা চিন্তা করতে হবে যে আত্মহত্যা করলেন একটা সমাধান হয়ে গেল, কিন্তু সেটা কিন্তু না। আপনাকে কি করতে হবে? আপনাকে আত্মহত্যা আপনি যে করলেন, হ্যাঁ, আপনাকে এই যে অপরাধের জন্য করলেন, আপনি মানসিক বিকারগ্রস্ত হয়ে করলেন বা নির্যাতনের শিকার হয়ে করলেন, এটা কিন্তু আপনার এই যে জীবনের এই যে সমাধান না, আপনার জীবনের এই যে সমূহ যে জীবন, আপনার জীবন, আপনার সন্তানের জীবন অনিশ্চিত করে আপনি চলে গেলেন। তা আমি মনে করব যে এটা আসলে কখনোই কোনো কাঙ্ক্ষিত একটা বিষয় হতে পারে না, এটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। অবশ্যই যদি কোনো নারী নির্যাতনের শিকার হয়ে থাকেন, আমাদের দেশে যথেষ্ট আইন রয়েছে যেখানে উনি প্রতিকার পেতে পারেন। নারী বান্ধব যথেষ্ট আইন, আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে, নারী পারিবারিক সহিংসতা, উনি স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। রাইট, জি। কিন্তু আত্মহত্যার পথ অবশ্যই বেছে নেওয়াটা কোনোভাবে শ্রেয় বলার সুযোগ। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, বিরহ, আনন্দ এগুলি থাকবে। মানুষের অনাদিকাল থেকেই মানুষের এই পাওয়া না পাওয়ার মধ্যে কিন্তু আমাদের জীবন, তাই না? একটা মানুষ কিন্তু সবকিছু পাবে না, এক জীবনে সবকিছু সবাই পায় না। মানে আপনি মনে করলেন যে অনেক হয় কি যে আত্মহত্যাটা কেন করে, আমরা এই দিকে যদি আমরা যাই, আত্মহত্যা করে অনেকগুলি কারণ এখানে আছে। যৌতুকের কারণ হতে পারে, মাদকাসক্তি হতে পারে, আপনার অবাধ যৌনাচার হতে পারে। অবাধ যৌনাচারের ফলে হয় কি যে মানুষ মানসিক বিকারগ্রস্ততা হারিয়ে ফেলে, মানুষের মানসিক ব্যালেন্সটা হারিয়ে ফেলে। অথবা এটাও হতে পারে যে আপনি কি বলে আপনার পার্সোনালিটি ডিসঅর্ডার যেটাকে বলে সিজোফ্রেনিয়া আপনি আক্রান্ত হচ্ছেন, আপনি মানসিকভাবে আপনি ভারসাম্য আপনি হারিয়ে ফেলছেন, আপনি জীবনের প্রতি আপনার কোনো মোহ নাই, আপনি কি বলে আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না, আপনি যেখানে যাওয়ার কথা ছিল, আপনি একজন আইনজীবী হওয়ার কথা ছিল, হতে পারলেন না, আপনি GPA 5 পাওয়ার কথা ছিল, পাইলেন না, আপনার ফলাফল ভালো হলো না, বা আপনার ব্যাকআপ হয়ে গেল। কিন্তু তাৎক্ষণিকভাবে আপনি এই যে ইম্পালসিভ যে আপনি সুইসাইড করে ফেলবেন, এটা কিন্তু কোনো সমাধানের পথ নয়। আমরা সেজন্যই বলছি যে এই আত্মহত্যা আসলে একটা মানসিক রোগ না, কিন্তু আত্মহত্যা মানসিক রোগ না, কিন্তু মানসিক স্বাস্থ্য যখন বিঘ্নিত হয় তখনই মানুষ আত্মহত্যা করে। তো মানসিক স্বাস্থ্যের জন্য আমাদের কিন্তু জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট আছে, মানসিক হাসপাতাল আছে, ওখানে কিন্তু আমরা যাই না। আমরা কি হয় কি, স্বাস্থ্যের যদি আমাদের শারীরিক কোনো সমস্যা হয় দূরে ডাক্তারের কাছে চলে যাই চিকিৎসার জন্য, কিন্তু মানসিক কোনো অসুস্থতা হলে আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই না, আমরা সমাধান খুঁজি না, আমরা
তাৎক্ষণিক একটা মানে আমি মনে করি তখন সেই মুহূর্তে মনে হয় যে এটাই বোধহয় আমার সমাধান, কিন্তু আসলে কি তাই? আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে আপনি প্রায়শই আমরা দেখে থাকি যে যদিও এটি অনেক অনাকাঙ্ক্ষিত, যে অনেক ব্যক্তি দারিদ্রতার কারণে আত্মহত্যার পথ বেছে নেন। হয়তোবা আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে কোনো চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সন্তান সহ আত্মহত্যা করছেন, বা কোনো ব্যক্তি কোনো লোন পরিশোধ করতে পারছেন না, ঋণ পরিশোধ করতে পারছেন না, সেক্ষেত্রে উনি পরবর্তীতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই যে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে দারিদ্রতা কে একটা আত্মহত্যা পথ বেছে নেওয়া, এটি আপনি কিভাবে দেখেন? তো এটা আসলে তো আমি আগেই বলেছি যে আসলে দারিদ্রতা, দুঃখ, কষ্ট, বেদনা, মানে বিরহ, মিলন, এগুলি তো আমাদের জীবনচারিত আমাদের যাপিত জীবনের একটা অংশ। এখন আপনি ব্যাংকের লোন পরিশোধ করতে পারছেন না, এই তো আপনি কি বলে আপনার জর্জরিত হয়ে যাচ্ছেন, এটা তো আসলে এটা সমাধানের কোনো পথ না। আপনি আত্মহত্যা করলেন, আপনি বেঁচে গেলেন, কিন্তু সেটা তো আপনার কি করলেন, আপনি সামাজিকভাবে অপরাধ করলেন, রাষ্ট্রীয় অপরাধ করলেন, ধর্মীয়ভাবেও কিন্তু একটা অপরাধ সংগঠিত হয়ে গেল। তা আপনি মহাপাপ না করে বরং এর থেকে পরিত্রাণের কি উপায় আছে সেগুলি খুঁজতে হবে। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিককালে যে ঘটনা, একজন শিক্ষার্থী অবন্তিকা উনি যে আত্মহত্যা করেছেন, উনি কিন্তু আত্মহত্যার পূর্বে ওনাকে যে যৌন নির্যাতন করা হতো বা নিপীড়ন করা হতো, এই বিষয়টি তার শিক্ষকদের কাছে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু কোনো শিক্ষকই কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। পরবর্তীতে আমরা বলতে পারি যে তিনি বাধ্য হয়েছেন আত্মহত্যা করতে। এক্ষেত্রে যে শিক্ষকরা একজন শিক্ষার্থীকে কোনো ধরনের আইনগত সহায়তা দিতে পারলো না, ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইন প্রণয়নকারী সংস্থা তাদের মামলা দায়ের করেছে। এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি। অত্যন্ত দুঃখজনক। আমি প্রথমে এই কথাটা বলবো যে আসলে একজন শিক্ষার্থী একটা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটিরও আগে অত্যন্ত প্রাচীন একটা ইউনিভার্সিটি। জগন্নাথ কলেজ ছিল, তারপর ইউনিভার্সিটি হলো। তো ওখানকার একটা আইনের ছাত্রী, হ্যাঁ, সে এরকম আজকে তার ওখানে সহপাঠী কর্তৃক সে অ্যাসাল্টেড হলো, যৌন অ্যাসাল্ট যাকে বলে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলো, এবং সেটা প্রক্টর যিনি আছেন, সহকারী প্রক্টর, উনিও সহায়তা করলেন এবং এটাকে নিয়ে বারবার ভয় ভীতি দেখালেন। এই যে বিষয়গুলি আমরা মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমান যে অবস্থা সেটা ফুটে উঠেছে। এখানে অবন্তিকা সুইসাইডাল নোট লিখে কি বলে আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বিষয়টা নিয়ে, কিন্তু আমি বলবো যে এটা অবশ্যই একটা বিচারের আওতায় এসছে। ইতিমধ্যে কুমিল্লাতে মামলাও হয়েছে। এখানে যে শিক্ষকদের যে নীরব ভূমিকা এটিকে প্ররোচনার মধ্যে পড়ে কিনা বলে এটা আমি মনে করি। শুধু প্রক্টর কেন, এই বিষয়টা যারা জানে এবং অবন্তিকে যাদেরকে বলেছে, যারা এই তদন্ত কমিটি করেছে, জগন্নাথ ইউনিভার্সিটি তদন্ত কমিটি বলছে 7 ডেজের মধ্যে তদন্ত সেই রিপোর্ট তারা করবে। হয় কি যে আজকে অবন্তিকা একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, প্রক্টর জড়িত, সেই জন্য একটা সেলিব্রিটি বা একটা অবস্থানে আছে বলেই কিন্তু এই সুইসাইড নিয়ে এত আলোচনা হচ্ছে, এত মিডিয়া কভারেজ হচ্ছে, এত পত্রপত্রিকায় আসছে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু, যখন সাধারণ কোনো ব্যক্তি, আজকে যে আত্মহত্যার যে ভয়াবহতা, মানে এত বেশি ভয়াবহ অবস্থা বাংলাদেশে আত্মহত্যা, আমি দেখলাম যে একটা জরিপে আসছে বাংলাদেশ 10টি দেশের মধ্যে বাংলাদেশ একটি দেশ, আত্মহত্যা প্রবণ একটি দেশ। এখানে বাংলাদেশে প্রতি বছর 15,000 লোক সুইসাইড করে। এখন এই যে অবন্তিকার যে বিষয়টা, অবন্তিকা সুইসাইড করেছে, এখানে প্রক্টরদের অবশ্যই বিচার হবে। পাশাপাশি যারা বিষয়টি জানতো, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যারা জানতো, যাদেরকে অবন্তিকা বলেছে, তদন্তে যদি আসে ওদেরও আসলে এই প্ররোচনার শাস্তি পেতে হবে, পাওয়া উচিত। আরেকটা বিষয় আমি আবারও আপনাকে বলছি, অবন্তিকার এই সুইসাইডের বিষয়টিও আমি মনে করি অত্যন্ত এটা গর্হিত একটা কাজ। অবন্তিকা ওইদিকে না গিয়ে, সুইসাইড না করে, তার যে মানসিক অবস্থা, তার মানসিক স্বাস্থ্যের চিকিৎসা করা দরকার ছিল, তার পরিবারকে বিষয়টা বলা দরকার ছিল, তার সহপাঠীকে বলা দরকার ছিল। এটা অন্যভাবে সমাধান দেওয়া যেত। কখনোই এটা কোনো ভালো কাজ হয়নি। আমি মনে করি আমাদের এই তিমিরেই একটা কলিতে ফুল না ফুটতেই সে ঝরে গেল। এটা আসলে আমাদের জন্য অত্যন্ত বেদনার, অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত লজ্জার। তাহলে আমাদের যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এগুলোতে যে যৌন নিপীড়ন বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে থাকে, এগুলো প্রতিরোধে কি আলাদা কোনো আইন করার প্রয়োজন রয়েছে কিনা বলে আপনি মনে করেন? আমরা শিক্ষাঙ্গনে আসলে আলাদা কোনো আইন দরকার ছিল না, কিন্তু এখন যে পর্যায়ে শিক্ষাঙ্গনে টিচার বা প্রফেসর, তার কি বলে সহপাঠী,
এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি এবং কলেজ এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই সমস্ত অহরহ ঘটছে, যৌন হয়রানি, সেক্সুয়াল হ্যারাসমেন্টটা একদম আপনার একদম কি বলবো উপর্যুপরি আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যমান আইন দিয়ে কি এটি প্রতিরোধ সম্ভব? বিদ্যমান আইন দিয়ে প্রতিরোধ সম্ভব, কিন্তু আমি মনে করি স্পেশালি কোনো আইন যদি করা হয়, শুধু এডুকেশন, যেখানে আসলে উঠতি বয়সী ছেলেমেয়েরাই কিন্তু ইউনিভার্সিটিতে কলেজে পড়ে, ওদের ইমোশন বেশি, মানুষের মধ্যে মানুষের ভালোবাসা একটা সহজাত প্রবৃত্তি হতেই পারে, তাই না? একটা মানুষকে আরেকটা মানুষের ভালো লাগবে যে বয়সটাই তারা পড়া ইউনিভার্সিটিতে পড়ে। কলেজের বাইরে ইফটিজিং হয়ে থাকে, এজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হয়েছিল, কঠোর হয়েছিল, কিন্তু হয় কি যখন একটা ঘটনা ঘটে তখনই কঠোর হয়। যখন এই ঘটনার যখন মিডিয়া কভারেজ কমে যায়, যখন আন্দোলন কমে যায়, তখন এই বিষয়টা আগের মতো সে তিমিরেই পড়ে থাকে, তখন এটা দিয়ে কিন্তু আর নাড়াচাড়া হয় না। আপনি দেখবেন যে একটা আইন হয়, যে একটা আইনেই বারবার কিন্তু চেঞ্জ হচ্ছিল, যে আমরা অধ্যয়নকালে দেখতে পারলাম সড়ক পরিবহন আইন, একবার একজন সেলিব্রিটি মারা গেল সাভারে, তারিক মাসুদ সাহেব সহ আরেকজন, তার দেখা গেল ওখানে সেই যাবত একটা ভেলেবল একটা সেকশন ছিল, সেই সেকশনটাকে নন ভেলেবল করা হলো। আবার কিছুদিন পরে এই অধুনা একদম কদিন আগে আবার আইন সংশোধন করে এটাকে আবার নন ভেলেবল করা হলো, ভেলেবল করা হলো। এই যে আইনের যে আপনার ভেরিয়েশনটা, এটা কিন্তু অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। আপনি এই যৌন হ্যারাসমেন্টের জন্য যে আমাদের বাংলাদেশের প্রচলিত যে বিদ্যমান আইন আছে, সেই আইন দ্বারাই কিন্তু এটা কন্ট্রোল করা সম্ভব, কিন্তু আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধ একদম সম্ভব। নারী শিশু নির্যাতন দমন আইনে 10 ধারায়, নারী শিশু নির্যাতন দমন আইনে 10 ধারায় কিন্তু এই বিষয়ে ডিটেইলস আছে, এবং এটা যৌন নিপীড়নের জন্য যদি কোনো ব্যক্তি এরকম উদ্দেশ্য 10 বছরের শাস্তির বিধান, 10 বছরের শাস্তির বিধান আছে, সেটা বলা আছে। যে অনেক আমরা দেখে থাকি যে অনেক ব্যক্তি আত্মহত্যা করার পূর্বে একটি নোট লিখে যায়, যেটাকে আমরা সুইসাইড নোট বলে থাকি। এটির কি কোনো আইনগত ভিত্তি রয়েছে পরবর্তীতে তদন্তে কারা কারা জড়িত এই বিষয়টি নির্ধারণ করার জন্য? নোটের বিষয়টি আসলে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষ মৃত্যুকালীন সময়ে কখনই মিথ্যা বলে না, সুইসাইড করি মরুক, আর নর্মাল যখন বুঝতে পারে যে আমি মারা যাচ্ছি বা আমি সুইসাইড করছি, আমি তো চলেই যাচ্ছি, মানুষ মৃত্যুপূর্ব কখনই মিথ্যা কথা বলে না। আমাদের সাক্ষ্য আইনের 32 যে ধারা আছে, আমাদের সাক্ষ্য আইনের 32 ধারায় কিন্তু এই নোট কিন্তু এভিডেন্স হিসাবে, সাক্ষী হিসাবে, সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য। তখন একটা কথা আছে, এখন আমি মৃত্যুকালীন সময়ে আমি কার কাছে বললাম, যার কাছে বললাম, যে ব্যক্তির কাছে বললাম, সেই ব্যক্তি কি কতটুকু ক্রেডিবল, সে কতটুকু গ্রহণযোগ্য ব্যক্তি। যাকে বললাম সেই একটা ব্যক্তির কথার উপরে, সাক্ষ্যের উপরে শাস্তি হতে পারে না, তাকে সমর্থিত সাক্ষী লাগবে, করোবরেট একটা এভিডেন্স দিতে হবে। মানে আমার কাছে বলে গেল যে আত্মহত্যা এই কারণে করেছি, আমি আদালতে, কারণ কি যে ব্যক্তি সুইসাইড করে উনি কিন্তু আদালতে এসে সাক্ষ্য দিতে পারে না, উনি ওনার কথা কিন্তু আদালতে বলতে পারে না। উনি একজনের কাছে বলল, আদৌ বলেছিল কিনা, আদৌ কি বলেছিল, নাকি উনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে ফাঁসানোর জন্য, এটা হতে পারে। আমাদের এই সামাজিক প্রেক্ষাপটে সেটা কিন্তু হয়, একজনের দোষ আরেকজনের চাপায়, একজন অনেক আমাদের আউট অফ এনিমিটি অনেকেই কিন্তু আমরা জড়িত করি আমাদের সিভিল মামলায়, আমাদের বিভিন্ন অকেশনে আমরা দেখি সামাজিক প্রেক্ষাপটে এটা হয়। একটা মানুষকে বা একটা মামলা হলে দেখা গেছে যে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে আমরা আসামির নাম দিয়ে উল্লেখ করি, কিন্তু এটা কিন্তু এখানে হতে পারে, সেহেতু এভিডেন্স হিসাবে যাবে, কিন্তু এটা করোবরেট একটা সমর্থিত সাক্ষীর দ্বারা প্রমাণিত হতে হবে। আদারওয়াইজ 32 ধারায় যে কথাটা বলা আছে যে এই নোট, সুইসাইডাল নোট অবশ্যই গ্রহণযোগ্য, তবে সেই সুইসাইডাল নোট যার কাছে লিখে গেল, যাকে দিয়ে গেল, সেই ব্যক্তি যদি আদালতে গিয়ে সাক্ষ্য দেয়, তাকে যদি অন্য কোনো সাক্ষী এসে সমর্থন করে, তবেই সেটা গ্রহণযোগ্য, আদারওয়াইজ সেটা গ্রহণযোগ্য নয়। জি, আপনি অনেক একটি গুরুত্বপূর্ণ আইনগত বিষয় আজকে আমাদেরকে বললেন। আত্মহত্যা প্রতিরোধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সামাজিকভাবে? বিশেষ করে আমরা জানি যে বিভিন্ন ধর্মে, এমনকি ইসলাম ধর্মেও আত্মহত্যা করা বারণ রয়েছে। এক্ষেত্রে কি ইসলামিক অনুশাসনগুলো এগুলো আরো বেশি প্রচার করলে কি আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব? এটা একটা মূল্যবান প্রশ্ন বলেছেন। এটা হচ্ছে ধর্মীয় অনুশাসন যেটাকে বলে। আমরা আসলে ইসলামের কথাই বলছি কেন, আমরা খ্রিস্টান ধর্ম, হিন্দু, বৌদ্ধ, মানে কোনো ধর্মেই কিন্তু আত্মহত্যাকে সমর্থন করে না। আপনার নিজের জীবন তো আল্লাহর দেওয়া একটা আমানত, আপনার জীবনকে আপনি তো হত্যা করতে পারেন না, এই জীবন তো আপনার না, এই জীবনের দায়িত্ব আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, জন্ম দিয়েছেন পিতামাতা, তো ওদের এত একটু একটু করে আপনি একজন সন্তান, আজকে আমি লয়ার, আপনি ব্যারিস্টার, আমাদেরকে যে এই পর্যন্ত নিয়ে আসছে পিতামাতার অনেক কন্ট্রিবিউশন আছে,
তাই না? তা আজকে আমরা সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করলেন তাকে অবজ্ঞা করলাম। যে পিতামাতা আমাদেরকে এভাবে একটু একটু করে আমাদেরকে লালিত পালিত করে আজকে আমাদের এই আজকের যে অবস্থান এখানে নিয়ে আসলো, আমরা আত্মহত্যা করে বসলাম। তো সেটা কতটুকু যুক্তিযুক্ত? যদি আমরা ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকি, যদি আমরা ধর্মভীরু হই, কখনোই আমরা আত্মহত্যার প্রবণতা আমাদের কাজ করবে না। ধর্ম প্রত্যেকটা মানুষকে সীমিত করে রাখে, প্রত্যেকটা মানুষকে ধৈর্যশীল হতে শেখায়। একটা সমস্যা আজকে এই মুহূর্তে আমার জীবনে এসছে, সমস্যা তো সারা জীবন থাকবে, অন্ধকার তো সারা জীবন থাকে না। আল্লাহর দুনিয়াতে দেখেন 15 দিন পূর্ণিমা, 15 দিন কি অমাবস্যা, কৃষ্ণপক্ষ 15 দিন, শুক্লপক্ষ এই 15 দিন। দুনিয়াও কিন্তু মানে এই যে রাতের যে আধার কিন্তু আধার কেটে কিন্তু আলো, সকালে সূর্য, সোনালি সূর্য উদিত হয়। তা আপনার ওই যে কবি বলছিল মেঘ দেখে করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। তা আসলে এই জীবনটা তো এরকম। আপনি আত্মহত্যা করে বসবেন, কারণ প্রত্যেক সমস্যারই একটি সমাধান রয়েছে। যদি কোনো নারী নির্যাতনের শিকার হয়ে থাকেন পারিবারিকভাবে, উনি অবশ্যই কোনো একজন আইনজীবীর কাছে গিয়ে এই বিষয়টি বললে আইনজীবী অবশ্যই কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে। কোনো মেয়ে যদি যৌন নিপীড়নের শিকার হয়ে থাকেন, অবশ্যই উনি শিক্ষার্থী হন বা যিনি হন না কেন, উনি অবশ্যই একজন আইনজীবীর সাথে গিয়ে এটি বলতে পারেন, বা সরাসরি উনি থানায় গিয়ে যদি সহায়তা না পেয়ে থাকেন, অবশ্যই আইনজীবীরা আছে এবং সরকারি লিগ্যাল এইড সেল আছে, অবশ্যই এখানে আমার বিনামূল্যে মানে বিনা খরচে লিগ্যাল এইডের সে খরচ। আমি দেখেন, আমি একটু বলি, অত্যন্ত দুঃখজনক যে আমি অত্যন্ত এই কদিন আগে আমি দেখবেন যে আমার একজন প্রিয় সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ, যার সঙ্গীতের এত ভক্ত সারা বাংলাদেশে। আমি মনে করি রবীন্দ্রনাথের গানকে যারা সমৃদ্ধ করেছে, উচ্চ মর্যাদায় আসীন করেছে, এর মধ্যে সাদি মোহাম্মদ একজন। তো সাদি মোহাম্মদ উনি কিন্তু অস্বাভাবিক ব্যক্তিত্বের জন্য আত্মহত্যা করলো। আমরা তার মৃত্যুকালীন পরে তার ভাই বোনদের যে স্ট্যাটাস, তার যে স্টেটমেন্ট আমরা শুনলাম, উনি 21 পদক পেলেন না, স্বাধীনতা পদক পেলেন না, আমার ভাই কেন পেলেন না, ওনার দুঃখ ছিল, ওনার গভীর একটা কষ্ট ছিল। আমি মনে করি যে এটা মানুষের ভালোবাসার চেয়ে বড় পদক আর কিছুই হতে পারে না। সাদি মোহাম্মদের মতো ব্যক্তি, আমরা বলবেন যে উনি যার বাবা স্বাধীনতা যুদ্ধে শহীদ হলেন, যার বাবার নামে সলিমুল্লাহ রুট নামে রুট করে দিলেন সরকার, তাদের প্রাপ্তির তো অভাব নেই, সাফল্য ব্যর্থতা মিলেই। হ্যাঁ, জীবন তো আমি তো আগেই বলেছি, জীবনে চলার পথে আপনাকে এই কষ্ট, দুঃখ, বিরহ, আনন্দ সবকিছু, কিছু কিছু আনন্দ থাকবে, কিছু বিরহ থাকবে, সবসময় জীবন আনন্দেরই হয়। আপনি দেখবেন সবচেয়ে সুখী দেশ হচ্ছে জাপান, সবচেয়ে বেশি আত্মহত্যা করে জাপানে। মানুষ যখন সব পেয়ে ফেলে তখন হয় কি, মানুষের বাঁচার আগ্রহটা হারিয়ে ফেলে। আপনার জীবনে আমি এটা পাইনি, তখন কিন্তু আমি ওইটা পাওয়ার জন্য স্ট্রাগল করব, আমি আত্মহত্যা করব না। একটা মানুষ যখন তার নিজেকে বিশ্বাস করতে পারে না, কাউকে বিশ্বাস করতে পারে না, পৃথিবীকে বিশ্বাস করতে পারে না, হ্যাঁ, তখন সে কি মনে করে যে আমাকে কেউ ভালোবাসে না, বা কোথাও আমার জন্য কোনো ভালোবাসা মজুদ নাই, আমার অপেক্ষায় কেউ করে। তখন একটা মানুষ জীবনের প্রতি অনাস্থা দেয়, তখন সে মানসিকভাবে বিকারগ্রস্ত। তখন তাকে তার সহপাঠী, বন্ধু, একটা মানুষ কিন্তু আত্মহত্যা করার আগে তার কাছের কিছু বন্ধুকে কিন্তু বলে আমার ভালো লাগে না, মরে যেতে ইচ্ছা। অবশ্যই এক্ষেত্রে আপনজন যারা আছে তাদের একটি ভূমিকা রয়েছে, সাংঘাতিক। হ্যাঁ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে, এবং যারা আমাকে দেখছেন এটিএন বাংলার দর্শকদের, এবং যারা নেপথ্যে আছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।